ক্লাস 12-এর আমরা আজকে ক্লাস নিয়ে এসেছি। তো প্রথম চ্যাপ্টার যেটা রিফ্লেকশন বা প্রতিফলন শেষ হয়ে গেছে, দুটো ক্লাসে আমরা শেষ করেছিলাম। আজকে আমরা প্রতিসরণ শুরু করব, অর্থাৎ যেটাকে আমরা বলবো রিফ্র্যাকশন অ্যাট প্লেন সারফেস, অর্থাৎ সমতলেই প্রতিসরণ। যে প্রতিসরণ সম্পর্কে কনসেপ্ট আমাদের প্রত্যেকেরই আছে, সেটাই আমরা আজকে শুরু করছি একদম সিম্পলভাবে। তো প্রথমেই বলবো যে রিফ্লেকশন মানে ফিরে আসা, যে কোনো একটা মিডিয়াম থেকে অপর কোনো একটা মিডিয়ামের মাধ্যমে সংযোগস্থলে প্রতিফলিত হয়ে, অর্থাৎ দিক পরিবর্তন করে আবার আগের মাধ্যমে ফিরে আসবে। আর প্রতিসরণ মানে রিফ্লেকশন হবে সবসময়ের জন্য একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম চাই, অর্থাৎ যেটাকে আমরা বলবো স্বচ্ছ মাধ্যম। এবার এই স্বচ্ছ মাধ্যমের মধ্যে কে কে আছে? বিশুদ্ধ বায়ু, বিশুদ্ধ জল, কাঁচ, এইগুলো। এই ধরনের মেটেরিয়ালের মধ্য দিয়ে বা মিডিয়ামের মধ্য দিয়ে লাইট সহজে ক্রস করে যেতে পারে বা পাস করে যেতে পারে। এই ধরনের মিডিয়াম মানে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যখন আলো অতিক্রম করে চলে যাবে, সেই ঘটনার নাম রিফ্র্যাকশন অর্থাৎ প্রতিসরণ। তাহলে আলো কোনো একটা স্বচ্ছ মাধ্যম দিয়ে গিয়ে অপর অন্য কোনো একটা স্বচ্ছ মাধ্যমে যদি পড়ে, তখন দেখা যায় যে আলো দিক পরিবর্তন করে, মানে তার ডিরেকশন চেঞ্জ করে। তখন সে লাইটের ডিরেকশন চেঞ্জ করে অন্য দিকে বেঁকে যায়, অর্থাৎ তার মোশনটা স্ট্রেট লাইনে থাকবে, জাস্ট ওই সংযোগ স্থল থেকে সে ডিরেকশনটাকে চেঞ্জ করবে। এই ঘটনার নাম রিফ্র্যাকশন। এবার যদি আমরা ছবি আঁকি, তাহলে আমাদের কনসেপ্টটা হবে রিফ্র্যাকশনের। আর ছবি হবে দুরকম। কীরকম? দুটোই ট্রান্সপারেন্ট মিডিয়াম, স্বচ্ছ মাধ্যম। তো এই দুটো মাধ্যমের মধ্যে একটা আমরা বলবো ডেন্সার মিডিয়াম আর একটা রেয়ারার মিডিয়াম, অর্থাৎ একটা ঘন মাধ্যম আর একটা লঘু মাধ্যম। এখন এই ঘন আর লঘু এমনিতে যেটা মানে বোঝায় সেটা হলো মোটা এবং পাতলা বা ঘন এবং পাতলা। আমাদেরকে যদি এমনি প্রশ্ন করা হয় যে বায়ু এবং জলের মধ্যে কে ঘন, আমরা কিন্তু সহজেই বলে দিতে পারবো যে জল ঘন। আবার যদি বলা হয় যে জল এবং স্বচ্ছ আঠা কে ঘন, তখন আমরা বলতে পারবো আঠা। তো এইভাবেই কিন্তু লাইট যখন কোনো মিডিয়ামের মধ্য দিয়ে যায়, তখন ওই মিডিয়ামের মধ্যে তার একটা নিজস্ব যে প্রপার্টি, তার উপর ডিপেন্ড করে আলোর বেগ থাকবে বা নির্ভর করে আলোর বেগ থাকবে। সেই প্রপার্টি আমরা পরে আসবো, তার নাম আছে একটা। তো এখন আমরা এই সিম্পলিভাবে ঘন পাতলাটাই জেনে রাখি, অর্থাৎ ঘন মাধ্যম লঘু মাধ্যমটাই জেনে রাখলে হবে। তাহলে রিফ্র্যাকশন বা প্রতিসরণের জন্য আমরা কি দেখব? এবার সংজ্ঞার পরে আমরা ছবি দেখব। ছবিটা হবে দুরকম। যদি আমরা দেখি যে, তাহলে ফিগার কীরকম হবে? যদি আমরা দেখি যে লঘু থেকে ঘন, অর্থাৎ এটাকে বলছি লঘু মানে রেয়ারার মিডিয়াম, আর এটাকে যদি বলি ঘন তাহলে ডেন্সার মিডিয়াম। লঘু থেকে যখন ঘনতে আসবে, তখন যেই দিকে যাওয়ার কথা ওই দিকে না গিয়ে এই অভিলম্বের দিকে সরে আসে। তাহলে এইটা হবে আপতন কোণ আই, আর এটা হবে প্রতিসরণ কোণ আর। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে লঘু থেকে ঘন মাধ্যমে গেলে আলোক রশ্মি যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে সামান্য অবিলম্বের দিকে সরে আসছে। আবার যদি এই রকম হয় যে ঘন থেকে লঘু, এই আলোক রশ্মি এলো, যখন ঘন থেকে লঘুতে যাবে
তখন তার যেদিকে যাওয়ার কথা সেখান থেকে দূরে সরে যাবে, মানে অভিলম্ব থেকে দূরে সরে যায়। এটা হলো আই আর এটা হলো আর। এক্ষেত্রে ছিল আই গ্রেটার দেন আর, আর এখানে হচ্ছে আর গ্রেটার দেন আই, অর্থাৎ এখানে অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কতটা সরে গেল, এই অ্যাঙ্গেল সরে গেল, এটাকে বলবো ডেল্টা। তাহলে ছবি থেকে আমরা লিখতে পারবো ডেল্টা ইজ ইকুয়াল টু আই মাইনাস আর। আর এখানে আমাদের তাহলে কতটা সরে গেছে, এই অংশটা, এটাকে বলবো ডেল্টা। তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু আর মাইনাস আই। এই ডেল্টাকে বলে চ্যুতিকোণ বা ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, বা শুধু ডেভিয়েশনও বলা হয়। অর্থাৎ কত কোণে সরে গেল বা কতটা কোণে বেঁকে গেল, সেটা কম বা বেশি হতে পারে, এটাকেই বলবো ডেভিয়েশন বা চ্যুতি। তাহলে লঘু থেকে ঘন বা ঘন থেকে লঘু হলে আলোকরশ্মি কেমন হয়, আমরা সেই ছবিগুলো দেখলাম। এবার আসছি লস অফ রিফ্র্যাকশন, প্রতিসরণের সূত্র। তাহলে প্রতিসরণের সূত্রে আমরা কি দেখব, এক নম্বর দেখব যে ইনসিডেন্ট রে মানে আপতিত রশ্মি, ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে মানে প্রতিসৃত রশ্মি, অর্থাৎ যে রশ্মিটা প্রতিসরণের পর হলো, আর নর্মাল অর্থাৎ অভিলম্ব, এগুলো কি হবে, সেম প্লেনে থাকবে, অর্থাৎ একই সমতলে থাকবে। আবারও বলছি, এই যে লটা, এই লটা আমরা দেখেছিলাম প্রতিফলনের ক্ষেত্রেও, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং অঙ্কিত অভিলম্ব, যে বিন্দু থেকে প্রতিসরণ হয়েছিল, তাহলে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। 2 নম্বর, আমরা যখন ঘন থেকে লঘু হয়েছিল, ঘন এটা লঘু, তখন আমরা কি দেখেছি, এটা আই আর এটা আর। তখন হবে আপতন কোণের সাইন, তাহলে সেটাকে বলবো সাইন আই, এবং প্রতিসরণ কোণের সাইন মানে সাইন আর, এদের রেশিওটা হবে কনস্ট্যান্ট। কিন্তু এখানে কতগুলো কন্ডিশন আছে। কি কন্ডিশন, এই যে দুটো মিডিয়াম, যেটা ঘন এবং লঘু নিয়েছে, মিডিয়াম দুটো ফিক্সড থাকবে। যে আলোটা ফেলবো সেই আলোর কালার মানে রং একই থাকতে হবে, মানে চেঞ্জ হবে না। অর্থাৎ একটা নির্দিষ্ট বর্ণের আলো হতে হবে, নির্দিষ্ট রঙের আলো, মানে তার ওয়েভলেন্থটা হবে ফিক্সড, এবং এই মাধ্যম দুটোও হবে ফিক্সড। যদি এই রকম হয়, তখন আমরা দেখব যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, এদের অনুপাত হবে ধ্রুবক। এইটা হলো আর একটা সূত্র। এই ধ্রুবককে কি বলা হয় না, এই ধ্রুবককে বলা হবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেটাকে আমরা বাংলায় বলি প্রতিসরাঙ্ক অফ কার, কোন মাধ্যমের, অফ সেকেন্ড মিডিয়াম অর্থাৎ দ্বিতীয় মাধ্যমের, উইথ রেসপেক্ট টু ফার্স্ট মিডিয়াম। অর্থাৎ সবসময়ের জন্য হবে যে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখন এই কার সাপেক্ষে কি, এই ভাষা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট মিডিয়াম কোনটা, এটা ঘন, আর দ্বিতীয় মাধ্যম মানে লঘু। তাহলে এখানে ঘন মাধ্যম সাপেক্ষে লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক, এই হলো ভাষা। এবার সেই হিসাব টিসাবগুলো আমরা আসবো। তাহলে আমি আবারও বলছি, প্রথম সূত্র ছিল আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, এটা একটা সূত্র হয়ে গেল। দ্বিতীয় সূত্রতে এসেছি যে নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে মাধ্যম দুটি যদি নির্দিষ্ট হয়, তাহলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। এই ধ্রুবককে বলি আমরা প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এই সূত্রটারই নাম হচ্ছে স্নেলের সূত্র, স্নেলস ল। আর এখান থেকে আমরা প্রতিসরাঙ্কের ডেফিনেশনটাও দিয়ে দিতে পারি।
অর্থাৎ রিফ্র্যাক্টিং ইন্ডেক্সের ডেফিনেশনটাও এটা যেটা বললাম। তাহলে আমরা বলবো যে নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে দুটি নির্দিষ্ট মাধ্যমের জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হলো প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এবার আমরা আসছি এই যে ঘন লঘু দুটো যে মিডিয়াম, এদের যদি আমরা নাম দিই তাহলে কি হবে। আমি নাম দিলাম যে ঘন মাধ্যমটা কাঁচ মানে গ্লাস, আর লঘু মাধ্যমটা হচ্ছে এয়ার বাতাস। তাহলে এটা হলো কাঁচ মানে গ্লাস, আর এটা হলো এয়ার মানে বায়ু। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে সাইন আই বাই সাইন আর ইজিক্যাল টু মিউ। মিউ হচ্ছে এর নাম, উচ্চারণ তোমরা জানি মিউ, আর এটারই নাম হলো প্রতিসরাঙ্ক। ভালো করে বললে হবে মিউ হচ্ছে মিউ জি, সরি হ্যাঁ মিউ জি, আর এখানে হবে মিউ এ। প্রথম মাধ্যমকে গ্লাস কাঁচ এই ছবি অনুযায়ী, তাহলে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। প্রথম মাধ্যমটা হচ্ছে মিউ জি, মানে যার সাপেক্ষে সে থাকবে হরে, যার প্রতিসরাঙ্ক সে থাকবে লবে। এটাই হচ্ছে লেখার নিয়ম। এটাই আবার মানে হলো জি মিউ এ। আবার বলছি, এটা হচ্ছে একটা লেখার পদ্ধতি। কাঁচ মাধ্যম সাপেক্ষে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক, যার সাপেক্ষে বলবে সে থাকবে নিচে, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বলবে সেই মাধ্যম থাকবে উপরে। এই হলো আমাদের অনুপাত। এইটাকে আবার লেখা হবে জি মিউ এ, মানে কাঁচের সাপেক্ষে বায়ুর, কাঁচের সাপেক্ষে বায়ুর, যার সাপেক্ষে সে সামনে থাকবে। এইগুলো হচ্ছে নোটেশন, মানে লেখার প্রসেস, অর্থাৎ মিউকে আমরা কিভাবে লিখব। আর এই যে উচ্চারণটা আমরা করছি যে কাঁচ মাধ্যমের সাপেক্ষে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক, অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার মিডিয়াম উইথ রেসপেক্ট টু গ্লাস মিডিয়াম, দিস ইজ নোন এজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেটার নাম হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অর্থাৎ আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে আমরা যদি বলি যে কাঁচ মাধ্যম সাপেক্ষে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটাই হলো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কার? কাঁচ মাধ্যম সাপেক্ষে বায়ুর। এটা ওই একই জিনিস, লেখার প্রসেসটা আলাদা। কাঁচ মাধ্যম সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, এটাই হলো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। অর্থাৎ যেহেতু একটা মিডিয়ামের রেসপেক্টে আরেকটা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা হিসাব করছি, মানে একটা মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের আমরা প্রতিসরাঙ্ক হিসাব করছি, এই জন্য এর নাম আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এখন এবার আমাদেরকে কিছু মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মনে রাখতে হবে। কীরকম? আমরা কি কি মনে রাখবো না, এটা যে কোনো বইতে একটা লিস্ট করে দেওয়া আছে। মিউ এয়ার, এটা হবে 1। মিউ গ্লাস, এটা হবে 1.5। মিউ ওয়াটার, এটা হবে 4/3 বা 1.33, এটাকে লিখব 3/2। মিউ গ্লিসারিন, এটাও হবে 1.47 প্রায় 1.5। মিউ আমি এটা যদি বলি যে ডায়মন্ড, তাহলে হবে 2.4 বা 2.42। আচ্ছা, এবার এখানে প্রসঙ্গত বলে রাখি যে এই গ্লাসের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের গ্লাস হয়, তার একটা ভেরিয়েশন থাকবে, কিন্তু আমরা এভারেজে মনে রাখবো 3/2। ওয়াটারেরও এটা। তাহলে এখন যদি আমি বলি যে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার, তখন এটাকে কি লিখবো আমরা? তখন এটাকে লিখব মিউ জি বাই মিউ ডাব্লিউ। এটা হিসাব হবে কীরকম? 3/2, এটা 4/3, এটা যা হিসাব হলো। তার মানে আমাদের হিসাবটা হবে কত? 9/8। কিন্তু যদি বলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স
অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার, তখন এটা কি হবে 3/2/1 ইজিক্যাল টু 3/2। তখন এইটাকে আমরা বলবো অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অর্থাৎ পরম প্রতিসরাঙ্ক। অর্থাৎ আমরা যেটা সহজভাবে বললাম যে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক অন্য একটা মাধ্যম সাপেক্ষে আমরা হিসাব করতেই পারি, তার নাম হবে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কিন্তু যদি বলে দেয় যে এয়ারের রেসপেক্টে, এয়ার মানেই হচ্ছে আবার ভ্যাকুয়াম, তারপরে এটা মানেই হচ্ছে আবার ফ্রি স্পেস, অর্থাৎ ফ্রি স্পেস বা ভ্যাকুয়াম যাই বলি না কেন বা এয়ার মিডিয়াম, এদের সবারই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1। এদের রেসপেক্টে যে কোনো মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অর্থাৎ যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি আমরা হিসাব করি, তখন সেটাকে আর আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলবো না, সেটাকেই বলা হবে তার নিজস্ব মানে একদম পরম অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অর্থাৎ পরম প্রতিসরাঙ্ক। এটা কখন বলবো? যখন যার সাপেক্ষে আমি আপেক্ষিক প্রতিসরাঙ্ক হিসাব করছি সেই মাধ্যমটা প্রতিসরাঙ্ক হবে 1। তাহলে 1 নিচে থাকা মানে তো তার অ্যাবসলিউট ভ্যালুটাই আমরা পাচ্ছি, এই হলো তফাৎ। তাহলে পরম প্রতিসরাঙ্ক কিন্তু আসলে আপেক্ষিক প্রতিসরাঙ্কই, কার সাপেক্ষে? শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে। এই এবার আমরা আসছি কতগুলো অঙ্কের জন্য রিলেশন। বা কিছু কনসেপ্ট মনে রাখা। এবার যেটা আসছে আমরা বলছি যে যখন লাইট একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যায়, তাহলে সাম ইম্পর্ট্যান্ট ম্যাটার বা ইম্পর্ট্যান্ট থিংস বলে লিখে দেয়, কিছু গুরুত্বপূর্ণ জিনিস। 1 নম্বর হচ্ছে when light propagates মানে এগিয়ে যাবে from one medium to other, যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে, ফ্রিকোয়েন্সি একই থেকে যাবে, রিমেন কনস্ট্যান্ট। তাহলে ফ্রিকোয়েন্সি একই থেকে গেল। তাহলে 2 নম্বরটাকে আমরা তাহলে লিখতেই পারি যে ফ্রম এয়ার টু এনি মিডিয়াম। তাহলে যখন এয়ার থেকে এনি মিডিয়ামে যাবে তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো সাইন, আচ্ছা সাইনটাকে আমি যাচ্ছি মিউ দিয়ে লিখি, মিউ ইজ ইকাল টু সি বাই ভি, মানে সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন এয়ার আর ভেলোসিটি অফ লাইট ইন দ্যাট মিডিয়াম। ওই মাধ্যমে যদি বেগটা ভি হয় আর বায়ু মাধ্যম মানেই শূন্য মাধ্যম, সেখানে যদি বেগ আলোর বেগ সি হয় তাহলে মিউ সমান সি বাই ভি। তার মানে আমরা লিখতে পারবো মিউ ইজ ইকাল টু এন, সি এর জায়গায় লিখবো এন ল্যামডা এয়ার, অর্থাৎ বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থকে আমরা ল্যামডা এয়ার ধরলাম, এন হচ্ছে ফ্রিকোয়েন্সি, এখানে ধরবো এন ইন্টু ল্যামডা মিডিয়াম, যে কোনো মিডিয়াম। তাহলে এন কেটে গেল, এটাই হলো ল্যামডা এয়ার বাই ল্যামডা মিডিয়াম। এই আবার আমি এইটাকে লিখতে পারি এইরকম, নিউ মানে ফ্রিকোয়েন্সি, তাহলে যে কোনো মাধ্যমে কম্পাঙ্ক, আর এইখানেও কিন্তু তাহলে কি আসবে ল্যামডা নিউ এয়ার, কিন্তু আমরা বলেছি কম্পাঙ্ক একই থাকবে, সেই জন্য আমরা কিন্তু এখানে রেশিওটা লিখতে পারছি না, কম্পাঙ্কটা এন, এটা কেটে গেছে। তাহলে আমাদের সম্পর্ক হলো এটাই। তাহলে এখন আমি বুঝতে পারছি যে এই মিউ মিডিয়ামটা কার,
তাহলে মিউ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটা কার? অফ দি মিডিয়াম, মানে এটা এয়ারের নয়, কিন্তু ওই যে মাধ্যমটা আছে তার প্রতিসরাঙ্ক এটাই। তাহলে এখান থেকে বোঝা গেল যে অঙ্কের জন্য আমরা মনে রাখতে পারি নিউ প্রপোর্শনাল টু 1/λ। এটা আমরা অঙ্কের জন্য, ফর প্রবলেম। কিন্তু এখানে আরো একটা কথা আছে, সেটাতে এবার আসছে যে মিউ ল্যামডার সঙ্গে কিভাবে রিলেটেড, সেটা একজন বিজ্ঞানীর বা সায়েন্টিস্টের আমাদের স্টেটমেন্ট দেওয়া আছে। অঙ্কের জন্য আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব। বাট অ্যাকর্ডিং টু কচিস রিলেশন, সায়েন্টিস্টের নাম কচিস, সে কচিস রিলেশন অনুযায়ী আমরা কি বলবো, মিউ ইজ ইকুয়াল টু বা মিউ প্রপোর্শনাল টু a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এখানে আমরা বলবো a অ্যান্ড b আর কনস্ট্যান্টস, তাহলে আমরা পরিষ্কার বলতে পারবো মিউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বাই ল্যামডা স্কোয়ার। এটা কিন্তু থিওরিটিক্যাল, এটা থিওরিটিক্যাল। আবারও বলছি এটা কিন্তু কচিস ল অনুযায়ী। এটা কচিস ল অনুযায়ী। তাহলে থিওরিটিক্যাল আমরা যখন আলোচনা করবো মিউ প্রপোর্শনাল টু 1/λ স্কোয়ার বা মিউ সমান a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, এইরকম ফর্মুলা ধরে। আর অঙ্কের জন্য আমরা মনে রাখবো এটাই। এবার আমরা আসছি তাহলে মিউ কি করে রঙের উপর ডিপেন্ড হয়। আমরা জানি যে ডিফারেন্ট কালারের যখন লাইট পড়ে তাহলে মিউ মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিপেন্ডস অন কালার অফ দি লাইট। এমনিতে আমরা আলোর রং বলতে গেলে আমরা যেটা বলছি ভিবজিওর। এর যদি ল্যামডা ভি হয়, একইভাবে এর যদি ল্যামডা আর হয়, তাহলে এইভাবে ল্যামডা আই, ল্যামডা বি, ল্যামডা জি এইরকম যদি হয়, তাহলে আমরা কি জানি যে ল্যামডা আর গ্রেটার দ্যান ল্যামডা ভি, অর্থাৎ রেড কালারের ওয়েভলেন্থ ভায়োলেটের থেকে বেশি। তাহলে আমি বলতে পারবো যে মিউ ভি গ্রেটার দ্যান মিউ আর। রেড কালারের জন্য লাইট রেড যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অর্থাৎ মিডিয়ামের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স লাল আলোর জন্য হবে, তার থেকে বেগুনি রঙের জন্য প্রতিসরাঙ্ক হবে বেশি। তাহলে এইভাবে আমরা মনে রাখতেই পারি। তারপর এবার যেটা আসছে, মিউ ডিপেন্ডস অন টেম্পারেচার, অর্থাৎ উষ্ণতার উপর কিভাবে ডিপেন্ড করে। এখানে কালার ছিল, এবার উষ্ণতা। না, আমরা জানি যে ডেনসিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার। অর্থাৎ আমরা যদি পরম স্কেলে উষ্ণতা প্রকাশ করি তাহলে আমরা দেখব যে ঘনত্বটা উষ্ণতার সঙ্গে ব্যস্তানুপাতিক। মানে উষ্ণতা যত বৃদ্ধি করব ঘনত্ব তত কমে যায়, আর ঘনত্ব কমে গেলে তখন কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও কমবে। তাহলে ডেনসিটি ডিক্রিজেস with temperature, so refractive index decreases with temperature। এটা আমরা মনে রাখবো। এই হলো উষ্ণতার সঙ্গে। তাহলে আমরা কি দেখলাম, ল্যামডার সঙ্গে কিভাবে রিলেটেড, মানে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে, আলো রঙের সঙ্গে। বিভিন্ন রঙের আলো ফেললে সেই বিভিন্ন রঙের আলোর জন্য কোনো একটা মাধ্যমে প্রতিসরাঙ্ক ভিন্ন ভিন্ন হতে পারে।
আর এখন দেখলাম যেটা উষ্ণতার সঙ্গে। এবার আমরা আসছি অপটিক্যাল পাথ, মানে আলোকীয় পথ ব্যাপারটা কি। অপটিক্যাল পাথ লাইট প্রোপাগেটস, মানে আলো এগিয়ে যায় থ্রু এনি মিডিয়াম in certain amount of time, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময় আলো কোনো একটা মাধ্যমে এগিয়ে যাচ্ছে। এই যে অ্যামাউন্ট অফ টাইম, অ্যাট দ্যাট টাইম the distance traversed by light in vacuum is known as optical path. হিসাবটা হবে কি করে? তাহলে অপটিক্যাল পাথ হিসাবটা হবে কি করে? সি ইন্টু টি, কারণ ভ্যাকুয়ামে তার ভ্যালোসিটি কত? সি, আর টাইমটা কত? টি। এগেন ইন এনি মিডিয়াম, যে কোনো মিডিয়ামে কি হবে? টি ইজ ইকাল টু এস বাই ভি। তাহলে এস হচ্ছে ওই মিডিয়ামের ডিস্টেন্স, তাহলে হয়ে গেল সি ইন্টু এস বাই ভি। তাহলে সি বাই ভি ইজ ইকাল টু এস ইজ ইকাল টু মিউ এস। তাহলে অপটিক্যাল পাথ ইজ ইকাল টু মিউ ইন্টু এস, তাহলে মিউ ইন্টু জিওমেট্রিক্যাল পাথ, জিওমেট্রিক্যাল পাথ মিউ হবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স of any medium into distance in that medium, ওই মাধ্যমেই দূরত্ব, ওই মাধ্যমে দূরত্ব এবং ওই মাধ্যমেরই প্রতিসরাঙ্ক দিয়ে গুণ করে দিলে আমরা পেয়ে যাব অপটিক্যাল পাথ। এইটা আমাদের এই ইকুয়েশনগুলো আমাদেরকে মনে রেখে দিতে হবে, খুব ইম্পর্ট্যান্ট জায়গা, এটা অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। এই হলো অপটিক্যাল পাথ। এবার আমরা আসছি রিফ্লেকশন অফ লাইট থ্রু এ নাম্বার অফ প্যারালাল স্ল্যাবস। তার মানে আমরা একের বেশি স্ল্যাব রাখবো, সেখানে দেখব যে এই রিফ্লেকশন কিভাবে কি হচ্ছে, আমরা সেই নিয়মটা দেখব। যেমন আমরা ধরছি বাইরেরটা এয়ার মিডিয়াম, এই একটা স্ল্যাব রাখলাম, এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ ওয়ান। আবার একটা স্ল্যাব রাখলাম, এর হচ্ছে মিউ টু, আবার মিউ এয়ার, তাহলে এটা এয়ার মিডিয়াম, তাহলে এটা মিউ এ, এখানেও হবে মিউ এ। এবার একটা লাইট রে এসে পড়লো, এয়ারের থেকে এই মিডিয়ামটা ঘন, এই দিকে যাওয়ার কথা, এই দিকে যাওয়ার কথা, এইভাবে বেরিয়ে গেল। তাহলে আমি যদি এটাকে I1 বলি, এটাকে যদি বলি R1, তাহলে এটাও হবে R1, এটা হবে R2, তাহলে এটাও R2, আর এটা হবে I1, এটা হবে আমাদের I2, এটা ধরলাম। তাহলে আমরা এই দুটোর মধ্যে লিখতে পারবো
এয়ার এবং ফার্স্ট মিডিয়ামের ক্ষেত্রে সাইন I1 বাই সাইন R1 ইজ ইকুয়াল টু μ1 বাই μA, এটা আমরা লিখতে পারি। μ1 থেকে μ2 মিডিয়ামে যখন যাচ্ছে তখন আমরা কি লিখতে পারি? এগুলো সব স্নেলস ল আমরা ইউজ করছি। সাইন R1 বাই সাইন R2, এটাকে আমরা লিখব μ2 বাই μ1। আর শেষ কেসটাতে আমরা লিখব সাইন R2 বাই সাইন I2, এটা হবে মিউ AR মানে মিউ A বাই μ2। তো আমরা যদি এই তিনটেকে এবার তিনটে ইকুয়েশন যদি নাম দিই 1 2 3, এই তিনটাকে গুণ করে দিলাম। গুণ করে দিলে কি হবে? সাইন I1 বাই সাইন R1 ইন্টু সাইন R1 বাই সাইন R2 ইন্টু সাইন R2 বাই সাইন I2। এই দিকটা গুণ করলে কিন্তু সবটা কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি হয়ে গিয়ে 1 হয়ে যাবে। বা আমি এদিকটা এরকম লিখে দিতে পারি a μ1 ইন্টু 1 μ2 ইন্টু 2 μA। তাহলে এখান থেকে আমি এদিকটাও কাটাকাটি করে 1 করে দিতে পারবো। কীরকম না, সাধারণত হয় এই I1 আর I2-র ভ্যালু সমান হয়, সেটা আমরা পরের প্রুফটাতে দেখাবো। I1 এবং I2-র ভ্যালু সমান, তাহলে সেক্ষেত্রে কী হবে? a μ1 ইন্টু 1 μ2 ইন্টু 2 μA ইজ ইকাল টু 1। আমি এখানে লিখে দিচ্ছি যে I1 ইজ ইকাল টু I2। তাহলে এই যে ব্যাপারটা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ আমরা যদি অনেকগুলো স্ল্যাব নিয়ে নিই এবং পরপর রাখা থাকে, একটাই কন্ডিশন সেখানে যে এদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সগুলো যেন ইনক্রিজ করতে থাকে, মানে এর থেকে এটা বেশি, এর থেকে এটা বেশি। এই নিয়ম যদি থাকে তাহলে আমাদের একটা রেসপেক্টে আরেকটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অর্থাৎ আপেক্ষিক প্রতিসরাঙ্কগুলো আমরা কি করব? গুণ করে করে দেখব যে সেটা 1 হয়ে যাচ্ছে। এটা কিন্তু রিফ্র্যাকশন এ নাম্বার অফ স্ল্যাবস, এটা আমরা দেখলাম। এবার আমরা কি দেখব? রিফ্র্যাকশন অফ লাইট থ্রু এ সিঙ্গেল স্ল্যাব, মানে একটা স্ল্যাবের মধ্য দিয়ে যখন যাবে তখন সেক্ষেত্রে আমরা কি দেখব? এটা আমরা শেষে করলাম তার একটাই কারণ, এর একটা বড় প্রুফ আছে। আর এটার ক্ষেত্রে এটা মনে রাখলেই হয়, এর কোনো প্রুফটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয় আমাদের কাছে। অঙ্কের জন্য এটা মনে রাখতে হবে। refraction through a rectangular slab, এই হলো একটা আলোক রশ্মি এইভাবে আসছিল, এই হলো I, এটা R, তাহলে এটাও R, এটা I1 ধরলে এটা হবে I2, এটা যদি মিউ AR হয় এটা মিউ ধরলাম, এটা আবার মিউ A। তাহলে প্রথমে আমি লিখতে পারি AR থেকে যখন স্ল্যাবে গেল সাইন I বাই বা সাইন I1 বাই সাইন R ইজ ইকাল টু মিউ বাই মিউ A, স্নেলস ল। এটা 1 নম্বর দিলাম। এখান থেকে যখন এখানে আসছে তখন হবে সাইন R বাই সাইন I2 ইজ ইকাল টু মিউ A বাই মিউ, 2 নম্বর। তাহলে এখান থেকে যদি আমরা গুণ করে দিই তাহলে দেখবো যে সাইন I1 বাই সাইন I2 ইজ ইকাল টু হবে 1, অতএব সাইন I1 ইজ ইকাল টু সাইন I2, I1 ইজ ইকাল টু I2। তার মানে আমরা যেটা দেখবো যে এই রে এবং এই রে প্যারালালি যাবে, তাহলে ও যাওয়ার কথা ছিল এইদিকে, যাচ্ছে এইদিকে।
তাহলে ও একটা ডিসপ্লেসড হয়েছে, যেটার নাম হচ্ছে ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, মানে পার্শ্ব সরণ হয়েছে ওর। সেই পার্শ্ব সরণটার নাম দিচ্ছি এ বি। এবার এই এ বি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট এ বি ইজ ইকাল টু কত? এ বিটা যদি বের করতে চাই তাহলে আমাদের কি লাগবে? এর থিকনেসটা লাগবে টি, মানে কতটা এই কাঁচ চওড়া টি। এখানে নামটা দিচ্ছি পি, এটা কিউ, এই নাম দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রুফটাতে আসছি। তাহলে এ বিটা আছে পি এ বি ত্রিভুজে, এই ত্রিভুজটাতে পি এ বি। তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল পি এ বি, এ বি ইজ ইকুয়াল টু এ বি, এইটা 90 ডিগ্রি, এটা 90, তাহলে এটা হবে হাইপোটেনিয়াস আর এটা হবে পারপেন্ডিকুলার, আর অ্যাঙ্গেলটা হবে এইটা I1 মাইনাস আর। তাহলে সাইন, তাহলে এটা হবে এপি সাইন I1 মাইনাস আর। আবার আমরা এপির ভ্যালুটা কোথা থেকে পাবো? আমরা জানি উই নো পি কিউ বাই পি এ বাই এপি, এটা হবে কস আর। ওখান থেকে এপি পাচ্ছি পি কিউ বাই কস আর, মানেই হলো টি বাই কস আর। এপির ভ্যালু ওখানে বসিয়ে দিচ্ছি। তাহলে অতএব এবি ইজ ইকাল টু, এপির জায়গায় বসবে টি বাই কস আর ইন্টু সাইন I1 মাইনাস আর। এটা হলো টি বাই কস আর ইন্টু সাইন I1 মাইনাস আর। আর এর ভ্যালুটা আমরা বের করবো কোথা থেকে? না, সাইন I1 বাই সাইন আর ইজ ইকাল টু মিউ বাই মিউ এ। মিউ এ সাধারণত এ আর এর ভ্যালু কত হয়? 1, তাহলে মিউ বাই 1 ইজ ইকাল টু মিউ। তাহলে এখান থেকে আমরা সাইন আর পেয়ে গেলাম মিউ, সরি সাইন আর পাবো মিউ সাইন I1 বাই মিউ। তাহলে কস আর কত পাবো? কস আর পাবো রুট ওভার 1 মাইনাস সাইন I1 বাই মিউ এর হোল স্কোয়ার। এইভাবে আমরা সাইন আর এবং কস আরটা পেয়ে গেলাম। এবার এখানে আমি ভ্যালুটা বসাচ্ছি। তাহলে এ বি ইজ ইকাল টু টি বাই কস আর, এটা হবে সাইন I1 কস আর মাইনাস কস I1 সাইন আর। তাহলে টি সাইন I1 মাইনাস টি কস I1 ইন্টু সাইন আর বাই কস আর। এবার আমরা হিসাবটা করছি, আবার একটু উপরের দিকটা মুছে দিলাম। মুছে দিলে হবে টি সাইন I1 মাইনাস টি কস I1 সাইন আর বাই কস আর এর ভ্যালু যদি আমরা বসাই তাহলে কি হবে? সাইন আর বাই কস আর যদি আমরা ভ্যালু বসাই তাহলে হবে সাইন I1 বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন I1। তাহলে এখান থেকে কমন যাচ্ছে টি সাইন I1, 1 মাইনাস কস I1 বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার I1। হিসাবটা নিজেরাও করবে, এটা একদম যে এইভাবেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যেভাবে বের করলেই হবে। এটাই হলো আমাদের ল্যাটারাল ডিসপ্লেসমেন্টের এক্সপ্রেশন, অর্থাৎ পার্শ্ব সরণের রাশিমালা আমরা প্রুভ করলাম এটাই। তো আজ এই যে এখান থেকে আমরা স্নেলস ল থেকে সব কিছু আমরা প্রুভ করে যাচ্ছি, তাহলে আমরা স্নেলের ল প্রথম যখন লিখেছিলাম
দুটো মিডিয়ামের ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম, সাইন আই বাই সাইন আর ইজ ইকাল টু মিউ বাই ওয়ান বা মিউ ওয়ান বাই মিউ টু, যেটা ছিল আমাদের ফার্স্ট মিডিয়ামের রেসপেক্টে সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আমরা এই স্নেলস ল এর যদি জেনারেলাইজড ফর্ম লিখি তাহলে আমরা কীরকম লিখব, তাহলে স্নেলস ল ফর টু মিডিয়াম সাইন আই বাই সাইন আর ইজ ইকাল টু মিউ টু বাই মিউ ওয়ান। এটাকে আমরা লিখতে পারি কি, মিউ ওয়ান সাইন আই ইজ ইকাল টু মিউ টু সাইন আর। যদি আমরা অনেকগুলো মিডিয়াম নিই তখন আমরা কি লিখব, মিউ ওয়ান সাইন আই ওয়ান, মিউ টু সাইন আই টু, মিউ থ্রি সাইন আই থ্রি। এইভাবে যতগুলো মিডিয়াম হবে, অর্থাৎ যে মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নেব সেই মিডিয়ামে যে অ্যাঙ্গেল তার সাইন, এইভাবে আমরা প্রোডাক্ট করে করে এগুলো ইকুয়াল করে করে যাব। এটাই হলো জেনারেলাইজড ফর্ম। তাহলে জেনারেল ফর্ম অফ স্নেলস ল এই। তাহলে আজকে আমরা একদম রিফ্র্যাকশন চ্যাপ্টারের যে প্রাইমারি কনসেপ্টটা আমরা নিলাম, অর্থাৎ প্রাথমিক ধারণাগুলো আমরা নিলাম, স্নেলস ল বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ল, তারপরে আমাদের যে স্ল্যাবের যে সমস্ত ব্যাপারগুলো, এই প্রুফগুলো, অর্থাৎ আজকের যে ক্লাস করলাম এগুলো একটু রেডি করে নাও। পরের দিন আমরা যা কিছু আলোচনা করবো তার বেশিরভাগটাই ব্যাখ্যামূলক, অর্থাৎ এই আমাদের বাস্তব জীবনে আমরা রিফ্র্যাকশনের কী কী অ্যাপ্লিকেশান পাই এইগুলো নিয়ে আলোচনা হবে। আর এই ক্লাসটা তোমরা রেডি করে নাও, ভালো থেকো, পরের ক্লাসে গিয়ে দেখা হবে। আর একই কথা বলি একটু, যদি ভালো লেগে থাকে, আজকে যদি তোমরা প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমার এখানে 11, 12 এবং 9, 10 এই পার্টের ফিজিক্স পার্টটা কিন্তু গোটাটাই আপলোড করা হবে আস্তে আস্তে যেমন চলছে। ভালো থেকো, পরের ক্লাসে আবার দেখা হবে।